Okay. So basically the force acting on the second charge মানে দুইটা চার্জ আছে হ্যাঁ তো একটা চার্জের ইফেক্ট আরেকটার উপর ফোর্স আরেকটার উপর পড়লে কিভাবে ক্যালকুলেট করবে এই ইকুয়েশন আমরা করেছি কুলম্বস ল দিয়ে রাইট এই কুলম্বস লটা হচ্ছে Ft is equal to Q1 Qt divided by 4 pi epsilon naught r square হ্যাঁ in a particular direction মানে যদি Q1 Q2 এর উপর ফোর্স পড়ে তাহলে এই ডিরেকশনে হরিজন্টাল এই ডিরেকশনে তোমার ফোর্সটা অ্যাপ্লাই হবে তাই না এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে Q2 এটা Q1 এটা Q2 যদি এটার উপর ফোর্স ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা এটার উপর পড়ে তাহলে এটা কি হরিজন্টালি এটার উপর পড়বে না তার মানে আমার ডিরেকশন হবে এই ডিরেকশন রাইট সো এটা তো বেসিক্যালি we will not worry about the direction in this point of time. So there is a force acting on the charge. Now instead of taking basically talking about this one charge as 1 or 2, let me talk about this as the test charge. Q1 Q2 না বলে এটাকে আমি Q2 টাকে বললাম আমি টেস্ট চার্জ সো টেস্ট চার্জ তোমার যে কোনো একটা চার্জকে ধরো অনেক তো চার্জ থাকতে পারে তাই না সো এখানে দুইটা চার্জের কথা আমরা এতদিন বলছিলাম সো আমি ওই যেই চার্জটা আমি ধরবো ওইটাকে আমি টেস্ট চার্জ নাম দিলাম ওইটার ফিল্ডটা অনেক কটা চার্জের উপর পড়তে পারে আমরা তো একটা নিয়ে ডিসকাস করছিলাম তাই না একটা চার্জ আরেকটা চার্জের উপর তাহলে ওই একটা চার্জ আরেকটা চার্জের উপর যে পড়বে আরও এরকম অনেক চার্জ থাকতে পারে তাদের উপরও পড়তে পারে সো এটাই বলছি তাহলে তোমার এই ফর্মুলাটাকে আমি লিখতে পারি Q1 ইন্টু টেস্ট চার্জ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r স্কোয়ার ঠিক আছে ওইটাই Q1 Q2 দিয়ে আগে কুলম্বস ল করতাম না তো Q2টাকে আমি টেস্ট চার্জ ধরছি কারণ Q2টার ফোর্সটা বাকি চার্জগুলোর উপর পড়ছে ধরে নাও হ্যাঁ সো এটা তো সিঙ্গেল চার্জ নিয়ে আমি কথা বলছি একটা চার্জ মানে দুটা চার্জ নিয়ে আমি কথা বলতেছি এখানে তাই না একটা চার্জের ইফেক্ট আর একটা চার্জের উপর পড়ছে বেসিক্যালি একটা চার্জের ফোর্স আর একটা চার্জের উপর অ্যাপ্লাই হচ্ছে তো এরকম ওই একটা চার্জের ফোর্স আরও অনেক চার্জের উপর অ্যাপ্লাই হতে পারে সো বেসিক্যালি এই যে Ft ইজ ইকুয়াল টু Q1 Qt ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r স্কোয়ার ওই যে Q2 চার্জটা ওটা Q2 আর নাম দিচ্ছি না ওটাকে আমি টেস্ট চার্জ বলতেছি হ্যাঁ কারণ ওটার ফোর্সই তো অন্যগুলোর উপর পড়তেছে তাই না তো ওটার নাম দিলাম আমি টেস্ট চার্জ তো টেস্ট চার্জ Q1 এর উপর পড়তে পারে এরকম আরও অনেক চার্জের উপর পড়তে পারে তাই না এটা হচ্ছে ফোর্স আর এই ফোর্স থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করবা তুমি যদি ওই টেস্ট চার্জ দিয়ে এই Ftকে ডিভাইড করো তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড পাও এই যে কিউটি দিয়ে আমরা টেস্ট চার্জকে ইয়ে করছি বেসিক্যালি আমরা কুলম্বস লতে কি করতাম F ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r স্কোয়ার করতাম না তো এই যে Q2 আর এই যে Q1 তখন আমার মাত্র দুইটা চার্জ নিয়ে আমি কথা বলছিলাম তাই না তো ওই Q2টাকে বেসিক্যালি Q2-র ফোর্সটা Q1 এর উপর অ্যাপ্লাই হচ্ছিল ঠিক আছে এটা আমরা ধরছিলাম তো এখন ওই Q2 স্পেসিফিক নাম না দিয়ে আমি বললাম যে একটা টেস্ট চার্জ নাম দিলাম ওই চার্জটার ঠিক আছে সো জাস্ট Q2টাকে আমি Qt দিয়ে রিপ্লেস করলাম এই ডান পাশে এটা হচ্ছে ইলেকট্রিক কোনটা ওই এটা ইউনিট ভেক্টর তোমার ফোর্স যেই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে তো তুমি যদি ভেক্টর বের করতে চাও সো ওইটা তো ভেক্টর কি ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন না তাহলে তোমার ইউনিট ভেক্টর লাগবে না ওই যেই ডিরেকশনে অ্যাপ্লাই হচ্ছে সো এটা হচ্ছে ইউনিট ভেক্টর হ্যাঁ সো দেখো এটা হচ্ছে ফোর্স তো এখন এই ফোর্স থেকে আমি ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করতে পারি এই টেস্ট চার্জ দিয়ে যদি আমি এই ফোর্স থেকে ভাগ করি তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড পাই ঠিক আছে সো এই ইলেকট্রিক ফিল্ডটা তোমার Q2 অথবা Qt এর উপর অ্যাপ্লাই হচ্ছে
বুঝতে পেরেছো? কিন্তু টেস্ট চার্জ কিউটি এগুলো লেখা থাকলে নোট থাকলে আমাদের জন্য সুবিধা হতো। আমরা ইলেকট্রিক ফিল্ড কিউ1 বুঝি নাই। আচ্ছা টেস্ট চার্জে কিউটি আমরা ধরছি। নোট থাকলে সাইডে আমাদের কোনো হঠাৎ করে একসাথে পরে নিলাম ভুলে গেলাম যে আসলে কিউটিটা যে টেস্ট চার্জ। এ ভুলবা কেন? টি দিয়ে কি রিপ্রেজেন্ট হয়? টেস্ট। যাই হোক কিন্তু লেখা নোট থাকলে তো ভালো মানে কি একটা তো নোটই তো কিউটিতে কই গেল? তো মোবাইল কানেক্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্যাপার কি হলো? বেরিয়ে গেল কেন? ঠিক আছে, তো এই যে এই ইউনিটটা হচ্ছে নিউটন পার কুলম। ঠিক আছে, সো এই যে দেখো এফ টি বাই কিউ, তাই না? ফোর্সের ইউনিট কি? নিউটন না? আর চার্জের ইউনিট কি? কুলম। সো এই যে এইখানে আমরা নিউটন পার কুলম দিয়ে লিখতে পারি, বাট নর্মালি আমরা ইলেকট্রিক ফিল্ডকে ভোল্ট পার মিটারে কনসিডার করি। ঠিক আছে, সো আমরা ভোল্ট পার মিটার দিয়ে লিখি। তো এখানে কি বলেছে দেখো, সো এই ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন বইয়ে দেখবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আমরা মাঝে মধ্যে এটাকে ইয়ে করি। হ্যাঁ, সো অন্যান্য বই যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখবা যে ওখানে শুধু ইলেকট্রিক ফিল্ড বলে না, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডকে, although I would not really use the word intensity here because intensity has a different meaning in optics. তো অপটিক্যাল কমিউনিকেশন নিয়ে যারা পড়ো ওখানে ইন্টেন্সিটির আলাদা মিনিং আছে। সো এই কারণে আমরা সবসময় ইন্টেন্সিটি ইউজ করব না, আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে এটাকে ইয়ে করব। হ্যাঁ, but please keep in mind if you are going to refer to the textbook তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকতে পারে। হ্যাঁ, সো মিক্সড আপ করবা না। দেখো এই যে টেস্ট চার্জ, হ্যাঁ, it basically has an electric field of its own, তাই না? It generates an electric field of its own regardless of the fact that there is a source charge. So there are two electric fields now. তাহলে একটা সোর্স চার্জ আছে আর একটা টেস্ট চার্জ আছে। বেসিক্যালি কিউ1টাকে আমরা এখন সোর্স চার্জ বলতেছি। ঠিক আছে, সো টেস্ট চার্জেরও একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সোর্স চার্জেরও একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সো এখানে দুইটা ইলেকট্রিক ফিল্ড আছে। So because of the source charge and the electric field because of the test charge, a key hoy, if I take a very large magnitude of test charge, then I might basically the field because of the test charge might simply overwhelm the field of a source charge, thereby giving me incorrect result. তো এখন যদি আমার এখানে তোমার ম্যাগনিটিউড অফ দ্য টেস্ট চার্জ অনেক বড় হয়, হ্যাঁ, তাহলে তোমার বেসিক্যালি সোর্স চার্জ বলছি, টেস্ট চার্জ বলছি, সোর্স চার্জের ম্যাগনিটিউডটা যদি অনেক বড় হয়ে যায় টেস্ট চার্জের ইলেকট্রিক ফিল্ডের থেকে, তাহলে আমাকে ইনকারেক্ট রেজাল্ট দিবে, আমি ওই ফোর্সটা প্রপার পাবো না। ঠিক আছে, সো এই জিনিসগুলো কনসিডার করতে হয়। সো আই ক্যান নট টেক কিউটি টু বি ভেরি লার্জ কোয়ান্টিটি। হ্যাঁ, তো কিউটিটাকে আমি ভেরি লার্জ কোয়ান্টিটি এই কারণে নিতে পারি না। সো আইডিয়ালি হোয়াট আই শুড ডু ইজ আই শুড টেক কিউটি টু বি ভেরি স্মল কোয়ান্টিটি। হ্যাঁ, তো নাও ক্যান আই টেক কিউটি অ্যাজ ইকুয়াল টু জিরো? জিরো কি নিতে পারি? ওয়েল দ্য অ্যান্সার ইজ নো। কেন? Because you remember if you turn the definition of electric field
around force is given by field into charge magnitude হ্যাঁ তো তোমার ফিল্ডকে দেখো ওই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেখো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ টি বাই কিউটি তাহলে ফোর্সটা কি ইলেকট্রিক ফিল্ড টাইমস চার্জ তাই না সো if the electric field has a certain magnitude at this particular point in space multiplied by the charge magnitude we will get the magnitude of the force ঠিক আছে now if I take the test charge magnitude to be equal to 0 তাহলে কি হবে all I am saying is that the force itself is 0 ফোর্সটাই তোমার পুরোপুরি জিরো হয়ে যায় তাই না সো এই কারণে আমরা ওইটা নিতে পারবো না তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলতে হবে আরেকটা জিনিস হচ্ছে two things are ruled out হ্যাঁ qt tends to 0 is ruled out and qt is equal to 0 is ruled out হ্যাঁ এই দুটা আমরা কনসিডার করতে পারবো না anyways I would have made it problem mathematically very difficult because there is nothing like qt is equal to 0 হ্যাঁ এরকম কোনো কিছু নাই remember in the last class we mentioned that the smallest possible free charge is that of an electron হ্যাঁ ইলেকট্রনের চার্জটা সবথেকে ছোট চার্জ হয়ে থাকে and electron charge is basically equal to 1.6 into 1.602 into 10 to the power minus 19 তাই না coulombs so this is very small but not zero তাই না জিরোর কাছাকাছি কিন্তু জিরো না so I don't have the luxury to using qt is equal to 0 so এটা আমরা জাস্ট কনসেপ্ট যে বেসিক্যালি অ্যাজাম্পশন qt equal to 0 ধরা again qt cannot be very large if it is too large then the original field gets disturbed তাই না তো তোমার যেই সোর্স চার্জের থেকেও তো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে আর টেস্ট চার্জের চার্জ যদি 1 ইলেকট্রন চার্জ হয়ে থাকে সো 1 ইলেকট্রন চার্জের থেকে বেশি হয়ে থাকে তাহলে সোর্স চার্জের উপর ইফেক্ট ফেলে হ্যাঁ সো এই কারণে আমরা ওটা বড়ও নিতে পারি না মানে বড় কনসিডার করতে পারি না now can I use qt is equal to 1 coulomb 1 coulomb ইউজ করতে পারবো কি না which seems very nice in mathematically তো এইখানে কি করা যায় so the answer turns out to be no as well কেন because the next question that I am going to ask is how big do you think is 1 coulomb 1 coulomb কত বড় তোমার ইলেকট্রন চার্জ যদি 1.6 into 10 to the power minus 19 হয় এত ছোট ভ্যালু হয় তাহলে 1 কুলম কত বড় সো এই কারণেই well you will be surprised to see how big 1 coulomb is so to get an idea of how big really 1 coulomb is I will use a formula that I am you guys are all hopefully familiar with which is the formula of capacitor ক্যাপাসিটরের এই ফর্মুলাটা ইউজ করলে তোমরা বুঝতে পারবা সো বেসিক্যালি এখানে কি করতেছে এই ডায়াগ্রামটাতে দ্য ক্যাপাসিটেন্স অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি বলো তো ওই যে সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এপসিলন আর ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেটস দুইটা প্যারালাল প্লেট এরকম যদি থাকে তো প্লেটের যেই ক্রস সেকশনাল এরিয়া আর এই দুইটা প্লেটের মাঝখানের যে গ্যাপ ডিস্টেন্স সো এই এরিয়াকে ওই ডিস্টেন্স দিয়ে যদি ভাগ করো আর এপসিলন নট হচ্ছে স্পেসের পারমিটিভিটি কনস্ট্যান্ট আর ইআর হচ্ছে ওই যে যেই ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা দুইটা প্লেটের মাঝখানে আছে ওই তার পারমিটিভিটি কনস্ট্যান্ট সো এইগুলা দিয়ে তুমি যদি গুণ করো তাহলে তুমি ক্যাপাসিটেন্স পাও ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা পাও
এই যে এটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে দুইটা প্লেটের মাঝখানে। কেমন ভাবে থাকবে যদি ম্যাথ আসে এখান থেকে? এইখান থেকে এটা জাস্ট বুঝো, এখান থেকে ম্যাথ থাকবে না। হ্যাঁ, সো এইখানে এই যে তোমার সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এপসিলন আর এ বাই ডি। হ্যাঁ, এটা তো ক্যাপাসিটরের ফর্মুলা, তাই না? সো এটা কিভাবে আসে? সো এখন এই ক্যাপাসিটরের তুমি এভাবেও বের করতে পারো, টোটাল চার্জ ডিভাইডেড বাই দ্য ভোল্টেজ। হ্যাঁ, তুমি যেই ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ, ধরো একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করলাম, তো ওখানে ব্যাটারি আছে না? সো এই ব্যাটারির কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তো এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সো এই ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, সো ওই ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট উইল গিভ ইউ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? সো ওই দেখো ওই এই ফর্মুলাটাকে তোমার এভাবে লিখছে চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ। এইটা করলে আমরা ক্যাপাসিটেন্স পাই, মানে টোটাল নাম্বার অফ চার্জ প্রেজেন্ট দেয়ার divided by the voltage applied will give you the total capacitance of that capacitor. Epsilon আর এটা কি স্যার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কনস্ট্যান্ট? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের আর কনস্ট্যান্ট। এটা এরিয়া? কোনটা? এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। প্লেট দুইটা আছে না? হ্যাঁ। দুইটা প্লেট আছে তো, প্যারালাল প্লেট, হ্যাঁ। ওই প্লেটের এরিয়া ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ। ডি হচ্ছে গিয়ে এই যে এই দুইটা প্যারালাল প্লেট তার মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ ডি। So Q is the stored charge and V is the potential, তাই না? এইখান থেকে আমরা easily capacitance পাই। So what should the voltage that I have to apply in order to ensure that there is 1 coulomb of charge between the plates? হ্যাঁ, কত ভোল্টেজ দিলে আমি 1 coulomb of charge ওখানে পাবো? তোমাদেরকে 1 coulomb of charge কতখানি ওইটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি না। সো ওইখানে কত ভোল্টেজ দিলে আমি 1 coulomb of charge ওখানে পাবো? সো বেসিক্যালি তোমার let us see how much we have to put down as the voltage. So with Q as 1 coulomb, I can use this equation to solve for certain parameter. I am not really interested in the numbers, I am just interested in the magnitude of or order that you are going to get, order of the magnitude result. So I have epsilon r v a by d, তাই না? তাহলে কিউ কি হবে? তোমার ওই ভিটাকে যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসো, এপসিলন নট এপসিলন আর ভি এ বাই ডি হয়, তাই না? চার্জ। তো দেখো, I am going to put 1 in brackets because A by D is the area of distance which I would be, or distance of separation between the two plates, which I want that will be equal to Q by epsilon naught. দাঁড়াও, এটা তোমাদেরকে কীভাবে বুঝাই? হ্যাঁ, দেখো ওই যে এপসিলন নট যেটা আছে এইখানে, আমার মাউসটা কি এখানে দেখা যাচ্ছে না? এই যে এপসিলন নট, এই দুইটাকে ক্রস মাল্টিপ্লাই করো, এই ভিটাকে এই পাশে নিয়ে আসো, এপসিলন নটটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? এপসিলন আর ভি এ বাই ডি হয় না? আর কিউ বাই এপসিলন নট এই পাশে থাকে, ঠিক আছে? সো এভাবে আমি নিয়ে আসলাম। So I have assumed that epsilon naught is of the order of 9 into 10 to the power minus 12. So this goes, if you take this the numerator, this becomes to be order of 10 to the power of 11. তো তুমি এই ক্রস মাল্টিপ্লাই যদি করো
তাহলে এই 10 টু দি পাওয়ার আই মিন অর্ডার অফ 10 পজিটিভ হয়ে যায় না পাওয়ারটা, সো 10 টু দি পাওয়ার 11 হয়ে যায়। হ্যাঁ, এটাকে এপসিলন নটকে তুমি যদি ওই ইয়ের নিচে নিয়ে আসো, হ্যাঁ, ধরো আমি যদি এপসিলন নট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ধরি, আচ্ছা হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসটা এপসিলন নট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার -12 যদি ধরি, তাহলে 1 বাই এপসিলন নট কী হবে? এই ওপরে গেলে 10 টু দি পাওয়ার তোমার হচ্ছে গিয়ে 11 হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যায় না? সো এটাই বুঝাচ্ছি যে তোমার এই সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। সো বিকজ দেয়ার ইজ 1 বাই 9 which means can be approximated as 1 by 10, হ্যাঁ, সো 9 আছে, ধরো 9 আছে, হ্যাঁ, তো তোমার 1 বাই হয়ে গেলে 1 বাই 9 করলে যে ভ্যালুটা পাও না, ওটা কি ডেসিমাল পয়েন্টে আসে, তাই না? 0 পয়েন্ট সামথিং, 1 বাই 9 করলে কত আসে দেখো, মোবাইলই করো, (0.17) তাহলে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -11 আসে না ইনভার্ট করলে? জি 1.1 হ্যাঁ পাওয়ার হচ্ছে কি 11। হ্যাঁ, ওইটাই বলতেছি, ঠিক আছে? সো অনেক বড় সংখ্যা হয়ে যায় না? সো এখানে হিউজ নাম্বার অফ চার্জ তোমার আমরা করতে পারি, যদি 5 ভোল্ট হয় বা 10 ভোল্ট তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে আমরা হিউজ নাম্বার অফ চার্জ ওইখানে গ্যাদার করতে পারি, ঠিক আছে? সো এটা একটা বিশাল বড় অ্যামাউন্ট। VA বাই D সমান 10 টু দি পাওয়ার 11, A বাই D সমান 10 টু দি পাওয়ার 10 কিভাবে আসলো? কোনটা? স্যার বোর্ডে, হ্যাঁ স্লাইডে স্যার, ওই যে স্যার V ডট A বাই D সমান 10 টু দি পাওয়ার 11, তার নিচে আছে A বাই D সমান 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার D একবার লাস্টের লাইন V সমান কি 1000 দিয়ে ভাগ দিল না, বুঝলো না? ও আচ্ছা, স্লাইডে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওটা অ্যাপ্রক্সিমেটলি ওটা ধরছে। স্যার এটা V কই গেল? ভি ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ তুমি ওটা অ্যাপ্লাই করতেছো, তাই না? একটা সার্টেন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, সো এটা যেহেতু কনস্ট্যান্ট পার্ট, ওইটাকে ওখানে না লিখলেও হয়। হ্যাঁ, এরিয়া আর ডি এর উপর ওটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অ্যাপ্রক্স তো এটা তো এভাবে নেওয়া যায়। কোনটা? স্যার যেটা বললেন 10 টু দি পাওয়ার 11 ছিল, 10 টু 10 করলেন স্যার 12 ছিল স্যার 11 হয়েছে স্যার, স্যার মানে 9 ইনটু 10 টু দি পাওয়ার 12 মানে 1 বাই হ্যাঁ 9 ইনটু 10 টু দি পাওয়ার 12, তাহলে আপনি চেঞ্জ করলে স্যার তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 12 হওয়ার কথা, শুধু মাইনাসটা চেঞ্জ হবে। না 9 থাকবে 9 কে থাকবে না, 9 থাকবে না, 9 কিভাবে থাকবে? এখানে আছে। 1 এর সাথে আপনি একটা পাওয়ার গুণ দিলে তাই হয়, এটা দেখতে খেয়াল করবেন। যখন আমি ইনটু করছি ইনভার্স করতেছি না, চেঞ্জ করব আপনি যখন ওটা 1 করছেন 1 ভাগ 9 ইনটু 10 টু দি পাওয়ার 12 করলেন, এটা আছে খেয়াল করবেন। না বুঝলেন মনে 9 ইনটু 10 টু দি পাওয়ার -12 না, এটা মানে কি 1 বাই ওই 1/9টাকে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি না 1/10, হ্যাঁ সো এটাকে 1/10 ধরে
করলে তোমার এই যে ওপরের যে ভ্যালুটা এই যে 10⁻11 লিখছি এটা 10⁻12 থাকে, তাই না? সো এটাই বলতেছে এখানে, হ্যাঁ। দাঁড়াও তোমাদের কোয়েশ্চেনটা আমি বুঝতে পারছি এখন, যে ওটা কিভাবে 10⁻10 হলো, এটাই তো। আর 10⁻11 কেমন হয়েছে স্যার এটা বুঝে 10⁻10 11 তো কেমনে হয়েছে ওটা বুঝতে পারলা না কেন? এইটা যদি 9 ইন্টু এটা হয়, ঠিক আছে, সো 1/9 ইন্টু 10⁻12 এটা কত হয়? 1.111 0.17 সামথিং না ইন্টু 10⁻12 না? না স্যার, না মাইনাস 1.111 তারপর ও। 10⁻11 1.11 জি। শিওর তুমি? 1/9 করলে কত হয়? 1/9 করলে 1 হয়? জি 1/9 করলে 1 হয়? 0.11 হবে 1/9 করে হ্যাঁ ওইটাই তো বলতেছি, 0.11 হবে। তো বলো এটা 0.11, তো এটা আসে না? হ্যাঁ এটা আসে, তো এইটাকে আমি লিখতে পারি না 1 ইন্টু 10⁻11 অ্যাপ্রক্সিমেটলি? জি লিখা যায়। ওইটাই তো লিখছে, বুঝতে পারছো? এই যে এইখানে এটাই লিখছে। আচ্ছা এটা ওটা কি সেম আছে দেখি তো এই যে এইখানে এটাই লিখছে অ্যাপ্রক্সিমেটলি 10⁻11, ঠিক আছে। তারপরে তোমাদের কোয়েশ্চেন হচ্ছে এই যে v ইজ ইকুয়াল টু a/d ইকুয়াল টু 10⁻11, আমি এটা লিখতে পারি না? বুঝো নাই? হ্যাঁ এটা লিখতে পারেন, বাট এটা লিখতে পারি, কিন্তু এটার পরে এই যে এই 10⁻10 এটা লিখতেছে না। এই ভোল্টেজটা যদি 5 ভোল্ট হয় বা 10 ভোল্ট হয় তখন কি হবে? পাওয়ার কমে যাবে না? একটা পাওয়ার কমে যাবে পাওয়ার কমে যাবে, বুঝতে পারছো? 5 ভোল্ট হয় তো স্যার একটা পাওয়ার 10 ভোল্ট হলে স্যার একটা পাওয়ার কমবে কিন্তু 5 ভোল্ট হলে তো স্যার তাহলে একটা পাওয়ার কমবে হ্যাঁ, বেসিক্যালি ভোল্টেজ বাড়ালে তোমার ওইখানের পাওয়ার কমে যাচ্ছে, রাইট? আচ্ছা স্যার 20 ভোল্ট দিই তো তখন স্যার পাওয়ার কত কমবে 10 ভোল্ট ওই 10ই হবে, 20 ভোল্ট দিই স্যার তখন কি 10⁻10 হবে। আচ্ছা 100 ভোল্ট দিই তাহলে 10⁻9 হবে হ্যাঁ আর 50 দিলেও 10⁻10 10, হ্যাঁ, কিন্তু ভ্যালুটা কমে আসবে না? 50 দিলে তো স্যার 10 মানে যদি 9 হয় 9.5 এরকম পয়েন্ট হয়ে যাবে তো পাওয়ার বাট নাম্বার উইল ডিফার বাই ভেরি লিটল ভ্যালু, হ্যাঁ। সো সহজে তো তুমি ইয়ে করতে, তুমি যদি ওই 10 থেকে 100 দাও বা 1000 দাও ভোল্ট, তখন তোমার ইয়ে হচ্ছে, তাই না, পাওয়ার কমছে, কিন্তু তার আগ পর্যন্ত তো সেমই আছে। সো ওইটাই বলা হচ্ছে এখানে। সো এই যে এই সেপারেশনটা, হ্যাঁ, a/d এর এরিয়া আর ডিস্টেন্সের এই সেপারেশনটা তোমার সহজে তোমার ইয়ে হচ্ছে না, মানে বাড়ছে না, হ্যাঁ, বা কমছে না, হ্যাঁ। সো ওখানে তোমার চার্জের অ্যামাউন্টটাও তোমার ওই অনুযায়ী ভ্যারি করবে, হ্যাঁ। একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ সো বেসিক্যালি তোমার এই যে চার্জ কোয়ান্টিটিটা ভেরি হিউজ, হ্যাঁ। তোমার যখন ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে তোমার এই চার্জের অ্যামাউন্টটা অনেক বেশি, হ্যাঁ। সো এখান থেকে আমরা অনেক বেশি চার্জ পাই। এটা একটু কমপ্লিকেটেড, তাই না? তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। কমপ্লিকেট বলতে গেলে যদি পাশে নোট থাকতো তাহলে বোঝার সুবিধা হতো। যেমন আচ্ছা। এখানে 300 মতো ধরে নিলেন ভোল্টেজ, হ্যাঁ। তারপর ডিফারেন্স হয়ে গেল। তো দেখো এখানে একটা ইকুয়েশন আছে, ER ইজ ইকুয়াল টু সামেশন কিউ জে আর জে আর মাইনাস আর জে বার, তাই না, ডিভাইডেড বাই 4πε0। এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে তোমার ওই ইলেকট্রিক ফিল্ড। যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা ক্যালকুলেট করতেছি
ওই ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, ওই ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে এটা। সামেশনের উপরে ওটা কি? সামেশনের ওপরে ওটা কি ওটা আমি বলতেছি। তোমার আমরা তো একটা চার্জের উপর করতেছিলাম তাই না, একটা চার্জ আরেকটা চার্জের উপর ইফেক্ট ফেলতেছিল, এরকম আরও অনেক সারাউন্ডিং চার্জ থাকতে পারে, তাহলে ওই চার্জটার ইফেক্ট আরও অন্যগুলোর উপর পড়তে পারে। তো ওই ইলেকট্রিক ফিল্ডগুলোও তুমি যদি একসাথে সাম করতে চাও তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, সো বেসিক্যালি এই ফর্মুলাটা কিভাবে আসে, হ্যাঁ এইটা তোমাদেরকে জানতে হবে, রাইট? সো এইটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও, এটা তেমন কঠিন কিছুই না। হ্যাঁ, সো ধরো এই রকম দুইটা চার্জ আছে, এখানে একটা এখানে একটা। সো এইটার নাম দিলাম আমি এইটার নাম দিলাম Q1, এইটা QT, ঠিক আছে? সো এইটার ইফেক্ট টেস্ট চার্জ, তো এই টেস্ট চার্জের ইফেক্ট যদি এটার উপর পড়ে, হ্যাঁ, সো এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে। ওকে, তো এখন এই ফোর্সটা আমি কিভাবে বের করি? Ft ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে Q1 QT ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট R, এই ডিস্টেন্সটা আর হচ্ছে এই ডিস্টেন্স আর স্কোয়ার, তাই না? এই ডিস্টেন্সের স্কোয়ার। আর ইউনিট ভেক্টর যদি বের করি এইটা, তাই না? এই ডিস্টেন্স ইউনিট ভেক্টর এটা। হ্যাঁ, তো এখন এরকম আরও সারাউন্ডিংয়ে অনেক চার্জ থাকতে পারে, ঠিক আছে? তো এইদিকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে, এদিকেও তো ইলেকট্রিক ফিল্ডের ইফেক্ট পড়তে পারে এই চার্জে। সো এটা ধরো Q2, এটা Q3, এটা Q4, এটা Q5, তাই না? সো এরকম ইলেকট্রিক ফিল্ড তোমার এদিকে 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 পড়তে পারে না? সো এই ইলেকট্রিক ফিল্ডগুলাও তোমার বের করতে হবে, রাইট? তো এই যে Q1 এর উপর এটা, তাহলে Ft Q2 এর উপরেও আসবে, Q2 এর উপরেও আসবে, এরকম এটার যে ইয়েটা ওইটা আসবে। সো আর ভেক্টর এরকম আসবে না? সো এই যে এই রেডিয়াস, এটার জন্য এটার জন্য আবার ডিফারেন্ট। এটা যদি R1 হয় এটা R2 হবে, তাই না? রেডিয়াস। সো এইটার ইউনিট ভেক্টর ডিফারেন্ট হবে, রাইট? তাহলে এটার ইউনিট ভেক্টর যদি এটা হয় তাহলে এটার ইউনিট ভেক্টর এরকম হবে। তাহলে এগুলো সব যোগ করলে তোমার যে ফোর্সটা ওটা হচ্ছে টোটাল ফোর্স, তাই না? যে এটা টোটাল কত ফোর্স অন্যান্য চার্জের উপর ফেলছে। সো এইগুলোর সাম আমি করতে পারি, তাহলে এই ফর্মুলাটাকে আমি এভাবে লিখতে পারি না? সো ধরো এই যে n ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ, ধরো m পর্যন্ত হতে পারে, এই 1 2 3 4 5 6 7 8 করে করে m পর্যন্ত যেতে পারে, সব কটা চার্জ আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে এইটাকে আমি লিখতে পারি না এভাবে, এই Qn Qt ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Rn স্কোয়ার, আর এটার ইউনিট ভেক্টর, হ্যাঁ এভাবে লিখতে পারি না? সো এইটাই বেসিক্যালি লেখা হয়েছে। সো আর ফোর্সটা কি? ফোর্স ডিভাইডেড বাই ফোর্স হচ্ছে এটা, তাই না? ডাস্টার কই? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে কি করতে হবে? এই ফোর্স ডিভাইডেড বাই এই যে এই QI, হ্যাঁ QI দিয়েই তো ভাগ করতে হয় নাকি? হ্যাঁ, এই QT দিয়ে ভাগ করবা, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা পাবা। সো ওইখান থেকেই ওই ফর্মুলাটা আসছে, বুঝতে পারছো? কোথায়?
হ্যাঁ Q1 কখন হবে এই ফর্মুলাটা যখন তোমার এরকম হচ্ছে n equal to 1 থেকে m Qn divided by 4 pi epsilon naught Rn square Rn vector এটা না সো Qt তো এই পাশে চলে আসছে সো 1 যখন এখানে বসাবা Q1 হবে 2 যখন বসাবা Q2 হবে সো এরকম করে তুমি টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবা এটা 1 লেখা নাই ওটা J লিখছে যে না হ্যাঁ এই যে এইটা না এইটা না 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 স্যার এটা না ওই যে এইটা উপরের লাইনে ও হ্যাঁ উপরে প্রথম কিউটা প্রথম কিউ উপরে এইটা না এটা J এটা এই যেটা J ইকুয়াল টু 1 না জি স্যার তো তখন Q1 হবে J ইকুয়াল টু 2 হলে Q2 হবে বুঝতে পারছো সো M পর্যন্ত এরকম M নাম্বার অফ চার্জ আছে তো তাহলে সব করা চার্জের উপর কত ইলেকট্রিক ফিল্ড এই টেস্ট চার্জ থেকে পড়ছে ওটা আমরা বের করে ফেলতে পারবো সো এইটা হচ্ছে সেই ফর্মুলা এবার ধরতে পারছো এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক থাকবে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবে হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড বের করতে দিব ওকে এটা আমি এই ফর্মুলা দিয়ে করলে বুঝতে স্যার অঙ্ক দুই একটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, সুবিধা হবে স্যার। আচ্ছা ঠিক আছে অ্যাসাইনমেন্ট দিয়ে ওর সাথে আপনি দরকার হলে বানায় দিবেন, বাট অ্যাসাইনমেন্টটা করলে আমরা বুঝতে পারবো ভালো। ঠিক আছে ভিডিও দেখে বোঝা যায় না স্যার। আচ্ছা এখন আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যাব হ্যাঁ বেসিক্যালি লেকচার 7-এ আমাদের অনেক ক্লাস মিস হয়ে গেছে না বিভিন্ন লেকচার কি স্যার শেষ স্যার হ্যাঁ এটা শেষ 6 শেষ 6 শেষ তাহলে স্যার ম্যাথ স্যার আমরা করব না ম্যাথ জি অ্যাসাইনমেন্ট দিগুলি বা পরীক্ষাতে যে ম্যাথগুলো আসতে পারে এরকম এমন যে তিনটা ম্যাথ বা দুইটা ম্যাথ আমাদের করাই দিলে আমরা বাসা বা প্র্যাকটিস করতে নতুন করা তো পরীক্ষা আসলে আমাদের জন্য সহজ হবে তাই না? একটা দুটো ম্যাথ স্যার করায় দিয়েছে। দুটো ম্যাথ স্যার করা আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে কি জানো তোমরা আচ্ছা এটা কি এখানে শেষ স্লাইডটা শেষ তো হওয়ার কথা ছিল না দেখি ওইটা কি আমরা লেকচার 7 পর্যন্ত শেষ করলাম ও হ্যাঁ দাঁড়াও তাহলে 8 ধরবো না দেখো তো এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট নাকি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ফার্স্ট পার্টটা গেল কই এক সেকেন্ড হ্যাঁ এই যে এখানে আসে
ওয়ালাইকুম আসসালাম। এটা আর বড় হয় না না? রিড ভিউ কোনটা দেখা যায়? হ্যাঁ, দেখো ওই যে ফর্মুলাটা আমরা করলাম ইলেকট্রিক ফিল্ডের, হ্যাঁ, জে ইকুয়াল টু 1 থেকে এম পর্যন্ত। তো এখানে আই ওয়ান্ট টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডকে আমরা দুইভাবে বলে থাকি, একটা ইলেকট্রিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দুই নামে ডাকি, তাই না? সো আই ওয়ান্ট টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড নাও ডিউ টু ইনফাইনাইট লাইন চার্জ। হ্যাঁ, ধরো আমরা তো একটা সিঙ্গেল চার্জ দিয়ে এতক্ষণ করলাম, হ্যাঁ, সেপারেট ডিসক্রিট চার্জ দিয়ে করলাম Q1 Q2, হ্যাঁ, একটা সেপারেশন ডিস্টেন্স ইয়েতে। বাট যদি একটা ইনফাইনাইট লাইন থাকে, লাইন অফ চার্জ থাকে, তাহলে ইন দ্যাট কেস কীভাবে তোমরা হচ্ছে গিয়ে ওইটা বের করবা, ওইটার ইলেকট্রিক ফিল্ড? তো এই যে এইখানে যেই প্রুফটা আছে, এই প্রুফ দিয়ে তোমাদের বেসিক্যালি এইটা দিয়ে অঙ্ক আসবে। হ্যাঁ, তো এইটা যখন করে ফেলবা তখনই বুঝতে পারবা যে কিভাবে অঙ্ক করতে হবে। সো এই যে জেড অ্যাক্সিস যেটা দেখছো, এই জেড অ্যাক্সিসটা ধরে নাও একটা ইনফাইনাইট লাইন অফ চার্জ। হ্যাঁ, একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা ইনফাইনাইট লাইন অফ চার্জ, মানে ওখানে চার্জ ভর্তি। হ্যাঁ, so I have an infinite line of charge, that is simply meaning that there is a line charge of density rho L. তাহলে এইটা যদি ইনফাইনাইট লাইন অফ চার্জ হয়ে থাকে এই জেড অ্যাক্সিস, তাহলে এখানে চার্জ ডেন্সিটি কত? চার্জ ডেন্সিটি হবে রো এল। হ্যাঁ, ওইখানের চার্জ ডেন্সিটি আমরা ধরে নিলাম রো এল ইকুয়াল টু রো এল। এই যে এই রো এল দিয়ে আমরা ডিনোট করছি, ঠিক আছে? তাহলে এখন সো এই রো এলটা আমরা মেজার করতে পারি কুলাম পার মিটার দিয়ে। হ্যাঁ, লোকেটেড অন আ ভেরি ভেরি ন্যারো অর আ ভেরি ভেরি থিন ওয়ার, হ্যাঁ, লাইক distribution, and this line extends all the way from minus infinity to infinity. তো এই লাইন অফ চার্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে এক্সটেন্ড করছে, আর এটার মধ্যে ডেন্সিটি অফ চার্জ কত আছে? রো এল। এই রো এলটাকে আমরা রিপ্রেজেন্ট করি তোমার কুলাম পার মিটার দিয়ে, ঠিক আছে? So this line charge extends all the way from minus infinity to positive infinity. I can locate any coordinate system, হ্যাঁ, to perform this particular calculation. তাহলে এখন আমি যদি বলি ওই যে XY ডিস্টেন্সে একটা চার্জ আছে, তাহলে ওই চার্জের ইম্প্যাক্ট এইখানে লাইন অফ চার্জের উপর কতখানি পড়বে এটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব? সো ধরো এইখানে যে চার্জটা আছে XYতে, এই যে XY দেখছো না, এই পয়েন্টে ধরো আমি একটা চার্জ নিলাম। তো এই পয়েন্টের চার্জের ওপর এই লাইন চার্জের ইম্প্যাক্ট কি এটা আমি বের করতে চাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা কি এটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে? সো তাহলে কিভাবে করব আমি? সো দ্য লাইন চার্জ অ্যাকচুয়ালি কই গেল? So the line charge actually goes all the way towards minus infinity along Z to plus infinity along Z. It has no other X or Y coordinates. ঠিক আছে? It is such narrow that it is fitting entirely on the line. হ্যাঁ, মানে বলা হচ্ছে যে লাইন চার্জগুলো আছে একদম এক্স অ্যাক্সিসের উপরে, না ওইটার এক্স বা ওয়াই আছে, আই মিন জেড অ্যাক্সিসের উপরে, না ওইটার এক্স আছে বা ওয়াই আছে, হ্যাঁ, একদম ওপরে আছে। আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হবে? সো লেট মি সে আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট সাম পয়েন্ট, ওই এক্স ওয়াই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই। তাহলে দ্য প্লেন ভ্যালু অফ জেড উইল বি ইকুয়াল টু 0,
ঠিক আছে, এক্স ওয়াই পয়েন্টে আমি যদি বের করতে চাই তাহলে ওইটার জেড পয়েন্ট নাই, ঠিক আছে, জেড পয়েন্ট 0 হবে। So how do I find electric field? We are going to use superposition rule. এখানে আমরা সুপারপজিশন রুল অ্যাপ্লাই করব, হ্যাঁ, যেটা আমরা আগে লিখেছি, ওই যে ইকুয়েশনটা যেটা ওইটাই হচ্ছে বেসিক্যালি সুপারপজিশন ইকুয়েশন, হ্যাঁ, মানে অনেক কয়টা একসাথে যোগ করে যেই ইলেকট্রিক ফিল্ডটা হয়, হ্যাঁ, সো ওইটা আমরা বের করব। নাও রিমেম্বার দ্যাট ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম we showed that the line integral along z direction is simply dz, তাই না? তো যদি z এর আমরা একটা ইউনিট ক্রস সেকশন নেই তাহলে ওইটার যেই ইয়েটা মানে z ডিরেকশনে যেই ইন্টিগ্রাল ভ্যালুটা ওটা হচ্ছে dz দিয়ে ডিনোট করি, x অ্যাক্সিসে নিলে dx, y অ্যাক্সিসে নিলে dy, ঠিক আছে? So the line integral is actually in the z direction. So this d line z is actually along dz z bar. Basically এইটার কথা বলছে। আমরা যদি এই যে লাইনের ইন্টিগ্রেশন করতে চাই, কারণ আমাকে তো ইন্টিগ্রেশন করতেই হবে সব সাম বের করতে হলে সুপারপজিশন থিওরেম। সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস ইনফিনিটি লাইন চার্জ ইজ বেসিক্যালি তোমার এই যে এই লাইনের উপর আমি একটা ক্রস সেকশনাল এরিয়া নিলাম যেটা ইউনিট ভ্যালু, হ্যাঁ, ওইটাকে আমি বললাম ডিজেড বার, ঠিক আছে? আর এই যে এই লাইনের যে লেন্থটা এটাকে আমি বললাম ডিজেড বার, আই মিন জেড বার, ঠিক আছে? তাহলে আমার এখানে বেসিক্যালি আমি কি করতে পারি, তোমার এই যে এইখানে যে এরিয়াটা টাইমস ডেনসিটি যদি করি তাহলে আমি এটা পাই, হ্যাঁ, এখানে কতখানি চার্জ প্রেজেন্ট ওইটা পাই, ঠিক আছে? সো ডিজেড হচ্ছে গিয়ে তোমার এই পুরোটা, ওকে, হ্যাঁ, জেড হচ্ছে লাইন আর ডিজেড হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালু। সো ওই লাইনের উপর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ডিজেড হচ্ছে গিয়ে ওই লাইনের, ঠিক আছে, পুরাটা। সো ওই লাইনের পুরাটার থেকে আমি ডিজেড বার নিলাম, মানে ছোট্ট একটা ইয়ে নিলাম। সো এই ডিজেড বারকে আমি যদি রো এল দিয়ে গুণ করি তাহলে এই যে এতটুকু এরিয়াতে কতখানি চার্জ আছে এটা আমি ক্যালকুলেট করতে পারবো, বুঝতে পারছো? বা এই ডিজেড বার দিয়ে আমি গুণ না করে আমি যদি ডিজেড দিয়ে গুণ করি তাহলে এই লাইনে কতখানি চার্জ আছে, টোটাল চার্জ, এটা আমি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এইখানে কিন্তু তাই করছে। কোথায়? এইটা এই ডিজেড বার হচ্ছে তোমার বলতেছে যে এই যে ইউনিট এরিয়া তুমি নিছো না, এই ইউনিট এরিয়ার ইন্টিগ্রাল ভ্যালু, মানে ওইটার মধ্যে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে উইথ রেসপেক্ট টু ডিজেড বার করতে হবে, বুঝতে পারছো? ধরো সবার আগে ধরো যে এইটুকু লেন্থ, এতটুকু লেন্থের ডিস্টেন্স হচ্ছে জেড বার, ঠিক আছে? তাহলে এইটা যদি জেড বার হয় তাহলে এই জেড বার থেকে যদি আমি ইউনিট ভ্যালু নেই, হ্যাঁ, তাহলে ওইটা কি হবে, ডিজেড বার, ঠিক আছে, ইউনিট ভ্যালু, হ্যাঁ, ওটার ইন্টিগ্রাল ভ্যালু। বা ধরো একটা ছোট্ট ভ্যালু নিয়ে আমি যদি একটা বড় এরিয়াকে ইন্টিগ্রেট করি তাহলে আমি ফুল এরিয়াটা পাই, ঠিক আছে? ওইটা আসলে নির্দিষ্ট করব কিভাবে আমি ডিজেড, দাগ দেননি ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে? ধরো তোমার এরকম একটা লার্জ ইয়ে আছে, একটু কঠিন এটা, যাই হোক, এরকম একটা বার আছে, হ্যাঁ, এই বারের ডিস্টেন্স হচ্ছে তোমার, ধরো এটার লেন্থ হচ্ছে এল, তো
তো এইটার যদি তুমি একটা ইউনিট ইয়ে নাও, এরিয়া নাও, হ্যাঁ, এই যে হ্যাঁ ইচ্ছা মতো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে। সো এই ইউনিট ভ্যালুটার, এই ইউনিট লেন্থের ইয়ে বলছি আমরা হচ্ছে গিয়ে ডিজেড ডিএল, হ্যাঁ, ডিএল বলছে। এটা যদি এল হয় লাইন, তাহলে এটা হবে ডিএল, ঠিক আছে। সো এই ডিএল আর এইটার ভিতরের ডেনসিটি যদি রো এল হয়ে থাকে, তাহলে এই দুইটাকে গুণ করলে এখানে কতখানি অ্যামাউন্ট অফ চার্জ প্রেজেন্ট, হ্যাঁ, ওইটা তুমি বের করতে পারবা, অথবা কত এরিয়া আছে ওখানে ওটা তুমি বের করতে পারবা, বুঝতে পারছো? সো এটা করলে তুমি টোটাল এরিয়াটা তুমি ক্যালকুলেট করতে পারো। মানে ইউনিট ভ্যালু যদি তুমি বের করতে পারো, ওই যে ইউনিট ভেক্টরের মতো, ইউনিট ভেক্টর টাইমস টোটাল লেন্থ করলে তুমি পুরোটা পাও, তাই না? সো এইখানে ওইটা হচ্ছে ইউনিট ভ্যালু, ওই ইউনিট ভ্যালুকে লেন্থ দিয়ে গুণ করলে তুমি পুরো ইয়েটা পাবা। হ্যাঁ, সো জেড অ্যাক্সিস যদি হয়, ওই জেড অ্যাক্সিসের ইউনিট ইয়ে যদি হয় ডিজেড, ওই ডিজেডকে তুমি যদি ওই ওখানে ডেনসিটি দিয়ে গুণ করো, তাহলে ওখানে চার্জ পাবা, তাই না? সো ওইটাই ওখানে বলতেছে। এই ইয়েগুলো একটু বোঝানো কঠিন, ভালোই কঠিন। আমাদের কি সময় শেষ? তাহলে কি এটা নেক্সট ক্লাসে বুঝাবো? কিন্তু তোমাদের তো ফেব্রুয়ারি মাসটাই আছে, তাই না? তো ভালো করে পড়াতে হবে আরও, মানে আমি আরও ইজি করে তোমাদেরকে কীভাবে পড়াতে পারি আমি নেক্সট ক্লাসে এটা ইয়ে করে আসবো। হ্যাঁ, বেটার হবে। আচ্ছা, তাহলে বোর্ডে আমি এটা এক্সপ্লেন করবো, এটা থাকবে, আমি বোর্ডে এটা সুন্দর করে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, ঠিক আছে, বুঝো না, আচ্ছা আচ্ছা, বোর্ডে করে দিলে বেটার হয়। ঠিক আছে তাহলে, হ্যাঁ, এটা সোজা প্রবলেম। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা সুন্দর করে আমি বুঝিয়ে দিব। ও ওইটা ইয়ে করে দাও, অফ করে দাও।